যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। কারণটা হচ্ছে একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। আমরা এক আছি। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে, আমরা যেন সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড ডক্টর ইউনুস। বেইজিংয়ে চীন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। চুমকি জাকির সহ সাবেক 3 এমপি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পনেরো বছর ধরে মিরপুরের ঝিলপাড়ের 7 একর জমি দখল, গুনিয়ে দেয়া হলো বস্তি। রেলের জায়গা উদ্ধারে তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান, দ্রুত পুনর্বাসনের দাবি। এবং ক্ষমতায় বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের। বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষক। যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী না হয়ে দেশের ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরতে হবে। এদিকে সংকট সমাধানে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিনের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এখন যে অস্থিরতা বিরাজ করছে, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। একই দিন দুপুরে যশোরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা 200 আসনে জয়ী হলেও এককভাবে নয়, গঠন করা হবে জাতীয় সরকার। আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আজকে ফেলে দেবে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমির খসরু বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যুগপৎ আন্দোলনে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। বরিশালে চরমোনাই পীরের বাড়িতে 2 দলের আমিরের সাক্ষাৎ শেষে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানান। এদিকে নগরীতে কর্মী সমাবেশে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট।
দেশের পট পরিবর্তনে বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। এর আগে সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি। ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতাই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এক সপ্তাহের মধ্যে ২৫০০ সহ ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে। প্রমাণ ছাড়া তথ্য প্রযুক্তি আইনের মামলাও তুলে নেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন করার বিষয়ে ১৯৭৮ সাল থেকে সাংবিধানিক নির্দেশনা থাকলেও ৪৭ বছরেও তা আলোর মুখ দেখেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং আইন করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, বিচারপতি নিয়োগে ৬ সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। সো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। দেশের ২৫ জেলায় আওয়ামী লীগ সরকার আমলে করা ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা সব মামলাও প্রত্যাহারের কথা জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে। প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেবে না বলেও জানান আইন উপদেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দারা। তথ্য বিবরণীর মিল না থাকায় মামলা করা হবে বলে জানান কর্মকর্তারা। দেশ ছেড়ে পালানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ অনুসন্ধানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টে অভিযানে যায় জাতীয় রাজস্ব বোর্ড।
অভিযোগ রয়েছে ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল এই রিসোর্ট ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সাম্রাজ্য গড়তে স্থানীয় বাসিন্দাদের জমি দখল থেকে শুরু করে সব পথে হেঁটেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার ১৫ সদস্যের প্রতিনিধি দল সরজমিনে রিসোর্টটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করে তারা জানান বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় ১,৪০০ বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির খোঁজ করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এখানে সিভিল কনস্ট্রাকশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব। সাভানা ইকো রিসোর্টে ১৪টি কটেজ, ২০টি পুকুর ও শিশু পার্কের সন্ধান মেলে। বর্তমানে রিসোর্টটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গোপালগঞ্জ। সন্ধ্যার সময় আরও থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। ২ সপ্তাহে মারা গেছে অর্ধশতাধিক। জালে আটকা পড়াই কারণ, হুমকিতে জীববৈচিত্র্য। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সময় বিকেল 5:30টার পর জুরিখ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। তাকে স্বাগত জানান বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি। প্রধান উপদেষ্টা, জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে। 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া মার্চে ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়েও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করেন এর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য লিডার্স। প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The first item that President Trump is signing is the rescission of 78
Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা। আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। ১৫ বছর আগে মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে ৭ একর জায়গা দখল করে বস্তি গড়ে তোলা হয়। বরাদ্দ পেলেও জায়গা বুঝে পায়নি ঢাকা সাংবাদিক সমিতি। এবার জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। না জানিয়েই উচ্ছেদ করার অভিযোগ তুলে দ্রুত পুনর্বাসনের দাবি বস্তিবাসীর। রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড়ে ৭ একর জায়গা দখল করে গড়ে ওঠা বস্তি উচ্ছেদে চলছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান। ঢাকা সাংবাদিক সমিতিকে জায়গা বুঝিয়ে দিতেই এ অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। প্রথম দিন ২০,০০০-এর বেশি মানুষের বস্তিটির দক্ষিণ ভাগে শুরু হয় উচ্ছেদ অভিযান। ভেঙে ফেলা হয় কয়েক হাজার ঘর। এদিকে আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়ে পুনর্বাসনের দাবি বস্তিবাসীর। কি করবো আর কারে বলবো, আমরা গরিব দুঃখী যে মাল সামান নিয়ে রাস্তায় পড়ে। ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ে ৭ একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর ৩ বছর পর বেদখল হয়ে যায় জায়গাটি। ইলিয়াস মোল্লা ও স্থানীয় নেতাকর্মীরা দখল নেয় বলে অভিযোগ করেন ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি সদ্রুল হাসান। এবার ভাঙার পরে আর দখল হবে না, কারণ বাংলাদেশে এখন আর স্বৈরাচার নাই, ফেসিস্ট নাই, ইলিয়াস মোল্লা নাই, ইলিয়াস মোল্লার সন্ত্রাসীরা নাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন আগাম নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা সেভাবেই এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে 7 দিনের সময় বেঁধে দিয়ে গেল মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে রেলের জমি দখল করে গড়ে ওঠা ২০০ খুপড়ি ঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে থাকার জায়গা ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বসবাসকারীরা। দ্রুত পুনর্বাসন চান তারা। রেলওয়ে বলছে বেদখল হওয়া জমি উদ্ধার না হওয়া পর্যন্ত সারা দেশে চলবে উচ্ছেদ অভিযান। ফজিলা খাতুন, বয়স ৮৫ বছর। ৭০ বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনের পাশে ছোট কুপড়িতে থাকতেন, কিন্তু রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে না পারলেও পোষা বিড়াল আর কুকুরকে বাঁচিয়েছেন ঠিকই। দয়া করে জায়গা দিবেন, না হলে আমার ঠাকুরের কোনো গুজা নাই, ব্যাগকালে দিন নাই পেয়েছে বাবা। মঙ্গলবার সকালে এক্সকেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ছোট ছোট খুপড়ি ঘর, অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গা রাখায় ভ্যান, টঙের দোকান। আমরা কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমরা কোনো নোটিশ পাই নাই। আমাদের দাবি আমাদেরকে 2টা দিন সময় দেখ, আমরা এটা নিজেরা খুলে লয়ে যাব। হালত বরাদ করে আমরা এখানে এলাকার অনেক সবাই টাকা এটা তো ইনভেস্ট করছি, তো আমাদের যদি 2টা দিন সময় দেন, আমাদের তো লস তো গেছেই, তো 2টা দিন সময় দিলে আমরা 2টা দিন সময় দেন। কর্তৃপক্ষ বলছে রেলের বেদখল হওয়া প্রায় 80% জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। রেলের বাংলাদেশ, সারা বাংলাদেশে বহুত জমি, রেলের 80% জায়গায় বেদখল। স্থাপনা তো প্রায় আপনারা দেখছেন প্রায় 200-র মতো বাড়ি আছে, ছোট ছোট ঘর আর কি, মানে 200-র মতো দোকানও ভেঙেছে আনুমানিক। দেশজুড়ে রেলের জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।
ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও সাংবাদিক মারধরের ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার সহ 16 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গত 16 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের 87তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। 2024 সালের 5 ফেব্রুয়ারি হলের সিট দখল নিয়ে ছাত্রলীগ নেতা আবু নাইম আবদুল্লাহ ও মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে 2 সাংবাদিকের উপর হামলা চালায় দুপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে 50টিরও বেশি কাছিম। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এসব জলচর প্রাণী। কক্সবাজার সমুদ্রের সোনারপাড়া উপকূল এই সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে 5টি মৃত সামুদ্রিক কাছিম। প্রত্যেকটির পেটে রয়েছে ডিম, আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আঘাতের ক্ষতচিহ্ন। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। এ সময় উপকূলে ডিম পাড়তে আসা এসব জলচর আটকা পড়ছে জেলেদের জালে, আর জেলেরা কাছিমগুলো নিরাপদে ছেড়ে না দিয়ে উল্টো আঘাত করে মেরে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের। জালে যখন বাজে যায় ওনারা কি করে, ওখানে পা ভাঙ্গা দেয়, আবার খন্দার দিক গেজি মারে। তুই কিনারে আসি দেখছি, পুকুরের কাছতে দেখছি দোকানে সব কাছিমে কি ডিম আছে। কাছিমের ডিম পাড়ার স্থানগুলো নিরাপদ জোন করার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নির্দিষ্ট জায়গায় যেখানে কাছিমে এসে প্রতিনিয়ত ডিম পাড়ে, ওই জায়গাতে আমরা যদি একটি কাঁটাতারের বেড়া দিয়ে বা একটা নিরাপদ জোন ঘোষণা করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। গেল 1 মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে জীবিত 10টি কাছিম থেকে সংগ্রহ করা হয় 1710টি ডিম। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূলে মারা যায় 110টিরও বেশি কাছিম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি, একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনভিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি, দখলে 1400 বিঘা জমি, মামলা করার ঘোষণা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।